প্রবীর মিত্র তো একেবারেই যুক্তিশীল মানুষ না, একেবারেই অধৈর্য এবং পক্ষপাতিত্ব করা মানুষ। নীলের ভেতর বিস্ময়ের উদ্রেক হলো। ওর মনে হলো এমন একজন রগচটা মানুষকে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিজের পার্টনার করার জন্য মনোনীত করলোটা কিভাবে। নীলের কাছে আবারও ধরা পড়ল ওদের কোম্পানির আরো একটা রং ডিসিশন। এমন মানুষের পরিবারেই প্রণয়ের মতো ২-১০টা পিস থাকবে, এটাই তো স্বাভাবিক। এতে অবাক হওয়ার কি আছে? যেমন গাছ তার তেমন ফল। কিন্তু প্রবীর বাবু তো ডিরেক্টর স্যারকে বরখাস্ত করার সিদ্ধান্ত প্রায় নিয়েই নিয়েছে। তাই শেষবারের মতো প্রবীর মিত্রকে পরামর্শ দেওয়ার জন্য নীল হাসি মুখে কেত দেখিয়ে বলল, আপনি ভুল করছেন। এমন একজন মানুষকে একটা অপদার্থর কথায় তাড়িয়ে দিলে আপনার কোম্পানির ক্ষতি। সোফায় নরমালি বসেছিল নীল, তবে এই কথাগুলো বলতে বলতে সোফার দুপাশে হাত ছড়িয়ে পায়ের উপর পা তুলে বসল সে, আরো আরাম করে। যেখানে প্রবীর মিত্র দাঁড়িয়ে রয়েছে সেখানে ওরই অফিসে ওরই সামনে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসলো একটা বাইরের ছেলে। এই দেখে প্রবীর মিত্র ফোঁস করে উঠল। নীলের বেশভূষা দেখে ওর এই আচরণ স্বাভাবিকভাবেই সহ্য করতে পারল না প্রবীর মিত্র। নীলও জানতো নীলের এই কনফিডেন্স একেবারেই হজম হবে না প্রবীরের। ও যেন ইচ্ছে করেই আরো বেশি নিজের কুল ইমেজ ধরে রাখার চেষ্টা করল, যাতে প্রবীর মিত্র আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। আসলে কোন প্রতিকূল পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়াই বুঝিয়ে দেয় মানুষটি আদতে কেমন। আসলে নিজেদের কোম্পানির এই পার্টনার আদতে কেমন সেটাই বুঝে নিতে চাইছিল নীল। পরীক্ষা করে দেখে নিচ্ছিল ভবিষ্যতে এই পার্টনারশিপ আদৌ মজবুত হবে নাকি এখনই চুকে যাবে প্রবীর মিত্রের সাথে রায়চৌধুরীদের সমস্ত বন্ডিং। মুখে একটা হাসি নিয়ে বিচার করছিল নীল। হু ইজ হি? আমার অফিসে বসে কি করছে? প্রণয়কে জিজ্ঞেস করলো প্রবীর। তারপর নীলের দিকে তাকিয়ে বলল, নির্লজ্জের মতো বসে আছো? দেখতে পাচ্ছ না মালিক দাঁড়িয়ে রয়েছে? আবার আমাকে জ্ঞান দিচ্ছ বসে বসে? কে তুমি? হ্যাঁ, এই তো যত নষ্টের গোড়া দাদা মশাই। এর জন্যই আমাকে এত অপদস্থ হতে হয়েছে। এর নাম নীল, খুব দেমাগ। পয়সা নেই অথচ দিমাগ রয়েছে। তুমি জানো আমি চাইলে এক্ষুনি তোমাকে এই ঘর থেকে বের করে দিতে পারি। প্রবীর থ্রেট দেওয়ার ভঙ্গিতে কথাটা বলল নীলকে। নিশ্চয়ই পারেন, কিন্তু আমি শুনেছিলাম আপনি একজন রিজনেবল মানুষ। আসলে ঘটনা ঘটার সময় তো আপনি ছিলেন না, তাই না? তাহলে এক পক্ষ শুনেই আপনি বিচার করে বসলেন কে ঠিক আর কে ভুল। আচ্ছা, আপনিও তো ভুল হতে পারেন। আগে জানুন, শুনুন, তারপর তো ডিসাইড করবেন। কে আসলে অন্যায় করেছে সেটা বুঝতে পারবেন। তুমি আমায় শেখাবে কিভাবে বিচার করতে হয়? দেখে তো মনে হচ্ছে পেটে বিদ্যেটুকুও নেই। দেখো, আমরা একটা সিরিয়াস কথা আলোচনা করছি। এটা অনেক বড় কোম্পানি,
আর সেটার কিছু প্রোটোকলস আছে। আই হোপ ইউ নো প্রোটোকলস মিনিং। বাট এনিওয়ে, তাই তুমি এসবে ঢুকো না। এখান থেকে চুপচাপ চলে যাও, না হলে আমার সিকিউরিটি ডাকতে হবে। তোমার ঘাড়ে উত্তম মধ্যম পড়লে শিখতে পারবে কোথায় দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয়। না দাদা মশাই, ওকে বলো আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে। ওর জন্য আমার অনেক অপমান হয়েছে। প্রণয়ের এইরকম বাচ্চাদের মতো বায়না শুনে নীলের বড়ই হাসি পেল। প্রবীর চোখ নাচিয়ে প্রণয়ের পায়ের দিকে ইশারা করল নীলকে। সেভাবে নীলকে বোঝালো যে প্রণয়ের পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে। কিন্তু নীলও এক গুঁয়ে। ও শুধু দাঁড়িয়ে রইল না, উল্টে প্রবীর মিত্রকে বলল, ক্ষমা যদি কারোর কাছে চাইতেই হয় তাহলে চাইবেন আপনি প্রবীর বাবু, তাও আমার কাছে, আপনার কোম্পানির এই ডিরেক্টরের কাছে। আর আপনার এই বেপরোয়া নাতির কি অবস্থা করি সেটাও আপনি দেখতেই পাবেন। আগে আপনি আর আপনার নাতি আমার কাছে ক্ষমা চাইবেন, তারপর ভেবে দেখব কি করা যায়। কাম অন, ডু ইট। দাদামশাই, দেখেছো কি অ্যারোগেন্স? একবার দেখো খালি, তোমার সামনে মুখের ভাষা শোনো। দাঁড়া তো। এই বলে প্রণয় এক লাফে উঠে নীলকে মারতে উদ্যত হলো। কিন্তু পথের মাঝে ডিরেক্টর এসে দাঁড়ালো। আসলে ডিরেক্টরের দায়িত্ব ছিল রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও কে রক্ষা করা। তবে এই ডিরেক্টর নীলকে যতটা সরল সাদাসিধে ভেবেছিল, নীল অতটাও গোবেচারা নয়। এই ঘরে আসার পর থেকে নীলের আচরণই সে কথার প্রমাণ দিচ্ছিল। তাই সেও এক প্রকার হাল ছেড়ে দিয়ে বসে পড়েছিল। কিন্তু প্রণয় যখন একেবারে মারতে উঠে এলো, তখন উনি তার দুর্বল শরীর দিয়ে আটকাতে গেলেন। কিন্তু প্রণয়ের এক ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। নীল এই দৃশ্য দেখে যার পর নাই ভীষণ ক্ষুব্ধ হলো। ওর মাথার রগগুলো ফুলে উঠল। হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে প্রণয়ের পেটে মারল কষিয়ে একটা লাথি। প্রণয় তীক্ষ্ণ স্বরে চিৎকার করে ছিটকে গিয়ে পড়ল মেঝেতে। প্রণয় এত সহজে হার মানার পাত্র নয়। তার উপর আবার প্রবীর মিত্র আসার পর থেকে ওর মানসিক বল উত্তরোত্তর বেড়েই চলেছে। প্রণয় উঠে দাঁড়াতে যাবে, তখনই নীল ওর কাছে এসে আর একবার জোরে একটা লাথি মারল। ব্যথায় কাঁপতে উঠল প্রণয়। চোখের সামনে এক নিমেষে এত কিছু ঘটে যেতে দেখে প্রবীর একটু থতমত খেয়ে গেছিল। সবাই যেখানে ওকে সম্ভ্রম করে চলে, সেখানে এই দৃশ্য প্রবীরের বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল। ওদের দুজনের কাছে গিয়ে নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল প্রবীর। প্রবীর বলল, ইউ স্কাউন্ড্রেল, হাউ ডেয়ার ইউ! তুমি ভুলে যেও না তুমি বাঘের গুহায় এসে ঢুকেছ। আই নো স্যার, তবে বাঘের গুহায় আসল বাঘের বাচ্চাকেই মানায়, বাঘছাল পরা শিয়ালকে নয়। প্রবীরের চোখে চোখ রেখে অ্যাটিটিউড দেখিয়ে কথাটা বলল নীল। এবার প্রবীর আরো কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই বাইরে একটা গোলযোগের আওয়াজ শুনতে পেল সবাই।
তার মধ্যে স্পষ্ট একজন মহিলার আওয়াজ শোনা যাচ্ছিল। যেই ঘরে ঝামেলা চলছিল সেদিকেই এগিয়ে আসছে সেই মহিলা। সবাই সন্দেহ নিয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো। কে এলো হঠাৎ? কোন মহিলা আসছিল ওদের ঘরের দিকে? এবার কি ঝামেলা কমবে নাকি আরো বড় মাত্রা নেবে? গল্পে কি নতুন কিছু ঘটতে চলেছে? তাহলে কি আদ্রিতা এবং নীলের জীবনে কোন নতুন টুইস্ট আসতে চলেছে? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন।